নমস্কার। হাওড়া ইতিবৃত্ত ফেসবুক গ্রুপে আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যে হাওড়া জেলার ইতিহাস চর্চা নিয়ে যে ফেসবুক লাইভের আছি, আমরা সেটার আজকে ১৩তম পর্বে এসে উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন আজকে আমাদের আলোচনার বিষয় হাওড়া জেলার ট্রাম নিয়ে, যেটা হারিয়ে গেছে। এখন আর তার হয়তো কিছু স্মৃতিচিহ্ন পড়ে রয়েছে। সেই হারিয়ে যাওয়া হাওড়ার ট্রাম, তাকে ফিরে দেখা, তাকে নিয়ে নানা রকমের কথা, ইতিহাস, প্রযুক্তিগত দিক, এরকম নানা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন আজকের এই বিষয় নিয়ে যারা আলোচনা করবেন সেই দুজন মানুষকে আমরা ডেকে নিই। প্রথমেই ডেকে নিচ্ছি আজকের অন্যতম আলোচক মাননীয় দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে, এবং সেই সঙ্গে একই সঙ্গে ডেকে নিচ্ছি আমাদের হাওড়া জেলার এই যে ফেসবুক গ্রুপ হাওড়া ইতিবৃত্ত, তার অ্যাডমিন এবং বিশিষ্ট ট্রাম গবেষক সংগ্রাহক সৌভিক মুখোপাধ্যায় মহাশয়। আমি তো দুজনকেই একসাথে ডেকে নিচ্ছি আমাদের এই আলোচনায়। নমস্কার স্যার। নমস্কার সৌভিক দা। হ্যাঁ স্যার, ভালো আছেন? কতদিন বাদে আপনার সাথে দেখা হয়েছে, এই এই সূত্রে দেখার অন্তত হলো। হ্যাঁ, অনেকদিন বাদে দেখা হয়েছে। শাওন, তোমার খবর কি? যাই হোক, হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তো আজকের বিষয় আমরা সবাই জানি যে হাওড়া জেলার ট্রাম। ব্যাপারটা হচ্ছে যে আমাদের হাওড়া জেলা থেকে এই যোগাযোগ ব্যবস্থার দুটো খুব নস্টালজিক জিনিস হারিয়ে গেছে, যেটা হলো একটা হচ্ছে মার্টিন রেল আর একটা হচ্ছে হাওড়ার ট্রাম, যেটা নিয়ে অনেক মানুষের অনেক রকমের নস্টালজিয়া আছে, অনেক স্মৃতি কথা রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু এই দুটো জিনিস হারিয়ে গেছে। তো এটাকেই আমাদের আজকে আমাদের আলোচনা একটু ফিরে দেখার চেষ্টা হবে, কীরকম ছিল সেই ট্রাম, কবে থেকে শুরু হলো, কিভাবে সেটা চলতো, সেই সব নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আমাদের যারা অতিথিরা, যারা আমাদের দর্শকরা আছেন, তারাও তাদের স্মৃতিকথা বা তাদের কিছু প্রশ্ন যদি থাকে তারাও আমাদেরকে করবেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি সৌভিকদার কাছে চলে যাই। সৌভিকদা, হাওড়ায় এই যে ট্রাম, এই বিষয়টা এলো কবে থেকে, কোন সময় থেকে এটা এলো, সেটা একটু। হ্যাঁ, না দেখো, বিষয়টা হচ্ছে যে আমাদের কলকাতার ট্রাম যখন চালু হয়, তারপরে পরেই সেকেন্ড ফেজের যে ট্রামটা চালু হয়, তার মধ্যে হাওড়া ট্রামটাও ছিল। একদম সেই 1907-8 ওই সময় থেকেই ট্রাম কোম্পানি ঠিক করে হাওড়াতে একটা লাইন চালু হবে, এবং এখানের পপুলেশনটাও অনেক বেশি হয়ে যাচ্ছে। একই সাথে সাইমেন্টেনিয়াসলি কলকাতা হাওড়া দু জায়গায় এই ট্রামটা চালু করার কথা ভেবেছে। কিন্তু এখন হাওড়ার মানুষ হিসাবে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে কলকাতার সাথে সাথে ক্যালকাটা ট্রাম কোম্পানি সাইমেন্টেনিয়াসলি হাওড়াতেও এই ট্রামটা চালু করেছিল। তাহলে এটা ধরে নিতে হবে যে হাওড়াকেও একটা সে মতন আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেখানে মনে করা হয়েছিল যে কলকাতা হাওড়া পাশাপাশি একদম একসঙ্গে যাতে ব্যাপারটা বড় হয়ে ওঠে। এবং কলকাতা, কিন্তু কি হয়, কলকাতার গুরুত্ব এবং ভাড়ে অনেক বেশি হওয়ায় এই ট্রামটা পরবর্তীকালে সবাই জানি বন্ধ হয়ে যায়। কিন্তু এই প্রথম দিকে এই ট্রাম, আমার মনে হয় ট্রামটা না খুব শহুরে একটা যানবাহন, যেখানে ইলেকট্রিসিটিটা একমাত্র গেছে। গ্রামের দিকে ধরো আমাদের এই গ্রামীণ হাওড়ার দিকে তো ট্রেনটাই ছিল, মার্টিন রেল ছিল। সেখানে নীতিশবাবু একটা দারুণ প্রশ্ন করেছে যে ট্রাম আর এটা কোথায় ক্রস করেছে। একমাত্র কলকাতায় উল্টোডাঙায় ওইখানে ওপর দিয়ে ট্রেন গেছে আর নিচ দিয়ে ট্রাম গেছে, এই জায়গাটা একমাত্র ক্রস, তাই তো স্যার? একমাত্র তো উল্টোডাঙাতেই ক্রসিংটা আছে, ওপর দিয়ে ট্রাম আর নিচে দিয়ে ওপর দিয়ে ট্রেন আর নিচে দিয়ে ট্রাম। হ্যাঁ, এইখানে তো ওইটা হ্যাঁ টালিগঞ্জের দিকে আছে। এখন এই প্রশ্নটা দেখা যেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে যত না বেশি ট্রাম নিয়ে আমার পড়াশুনো, তার থেকে বেশি আমার তো একটা সংগ্রহের বিষয় আছে।
কলকাতা যানবাহন নিয়ে আমি এই সংগ্রহ একটা কিছু করি। ফলে এই সংগ্রহ করতে গিয়ে প্রথমেই একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমার বাড়ি শিবপুর ট্রাম ডিপোর কাছে। এখন আমার এই ট্রাম ডিপো থাকার ফলে আমার দাদু এই ট্রামে করে যেতেন, সেখান থেকে নেবে উনি হাইকোর্টে প্র্যাকটিস করতে যেতেন। তা হাওড়া শহরে এরকম প্রচুর লোক আছেন যারা ফার্স্ট হ্যান্ড এই ট্রামে এখনো চড়েছেন, দেবাশিসবাবু স্যারই আছেন। আহ, সুতরাং তারা অন্তত এক্সপিরিয়েন্সটা বলতে পারবে। কিন্তু কি হয়, এক্সপিরিয়েন্সটা তো এক একজনের এক এক রকম হয়, সুতরাং সেটা ভালো মন্দ খারাপ মিশিয়ে মিলিয়ে হয়। এখন শিবপুর ট্রাম ডিপোয় বাড়ি থাকার ফলে এইখানকার আমি প্রচুর ছবি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু শিবপুর ট্রাম ডিপোয় ট্রাম দাঁড়িয়ে আছে এই ছবি আমি প্রচুর খুঁজেও পাইনি। মানে আচ্ছা, একজন বলেছিল দেবে, কিন্তু এই ছবি পাওয়া যায়নি। হাওড়া ট্রামের কিছু কিছু ছবি আমার কাছে আছে, আমি সংগ্রহ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে বিদেশ থেকে যখন প্রথম ট্রামগুলো বিদেশ থেকে এই ট্রামগুলো আসতো 50s আগে অবধি যত ট্রাম, হ্যাঁ এই সব ট্রামগুলোই সবই বিদেশ থেকে আনা। আহ, ফলে এইখানকার ক্যালকাটা ট্রাম কোম্পানি দিনের শেষে একটা এই ট্রামের ক্যাটালগ বা ট্রামের ছবি কি কি আছে সেগুলোকে পাঠাতো তাদের হেড অফিস ইংল্যান্ডে। এই যে ট্রামগুলো দেখছো, এই ট্রামগুলো হাওড়া স্টেশনে ওই ভীমসেন হোটেলের ঠিক সামনে, এটা বাধাঘাট লাইনে যাওয়ারই ধারণা আছে। এবার হাওড়ার এই নস্টালজিক এইটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। আর টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু স্যার বলুক, আমরা এবার একটু শুনি স্যারের কথা, তারপরে আবার আমি কথা আমি বলবো। স্যারের কাছেই যাব। স্যার, যেটা জানতে চাইছি, ধরুন হাওড়ার একজন প্রশ্ন করেছে, আমি দেখছি টেকনিক্যাল বিষয়, সেটা হচ্ছে যে যে হাওড়ার ট্রাম কি এক কামরা ছিল? হাওড়ার ট্রামের যে টেকনিক্যাল বিষয়গুলো, মানে ধরুন ট্রামটা কিরকম ছিল, কিরকম দেখতে ছিল, সেই নিয়ে যদি আপনি স্যার কিছু বলেন। না, প্রশ্নটা আরেকবার করবেন কি? প্রশ্নটা করছি যে হাওড়ার ট্রাম কি এক কামরা ছিল? এই যে একটা ছবি দেখছি আমরা, সেখানে এক কামরারই একটা ট্রাম দেখছি। তো হাওড়ায় যে ট্রামগুলো চলতো সেটা কি এক কামরারই চলতো, না তার সঙ্গে দুটো তিনটে কামরা ছিল আর কি? আমি যা শুনতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে হাওড়ার ট্রাম কি এক কামরার ছিল কিনা হ্যাঁ জিজ্ঞেস করছেন? হ্যাঁ 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 স্যার। জিজ্ঞেস করা হচ্ছে। আমি হাওড়ার ট্রামের সঙ্গে আমার দেখাশোনা বা আমি চড়েছি, এটা হচ্ছে একেবারে ট্রাম উঠে যাবার মুখে এরকম সময়, মানে এই 69, 70, 71 এই সময়। আর আগেতে যখন হাওড়া ট্রাম পুরোপুরি মানে সব থেকে বিজি টাইমে ছিল, সবচেয়ে বেশি ট্রাম চলতো, সেই সময়টা আমি একেবারেই জানি না। ওটা যারা হাওড়ার বাসিন্দা বা ওই বলছিলেন যে ট্রাম ডিপোতে থাকে তারা ঠিক বলতে পারে। তা আমি তখন যেটা দেখেছি সেটা হচ্ছে শিবপুরে তো ট্রাম ফিরে আসার লুক ছিল না, সেই জন্য শিবপুরের যে ট্রামগুলো যেত সেগুলো প্রত্যেকটাই ছিল এক কামরা এবং ওয়াইড এন্ট্রি, মানে দুদিক দিয়েই ড্রাইভারের কেবিন ছিল। আর বাঁধাঘাটে যে ট্রামগুলো যেত সেটা এক কামরার ট্রাম ছিল, এবং কলকাতার যেরকম দু কামরার ট্রাম হয় সেই রকম ট্রামও চলতো। কম ছিল, হয়তো একটা দুটো তিনটে ছিল, কিন্তু একদম কলকাতার পুরনো কলকাতার যে কলেজ স্ট্রিটের যে ট্রাম চলতো সেই ধরনের ট্রামও চলতো। একটা ট্রাম ছিল যেটা শুধু ফার্স্ট ক্লাস ছিল, মানে ওই পুরনো কলকাতার দুটো ট্রামের শুধু ফার্স্ট ক্লাসটা নিয়ে যেত, তার ড্রাইভার কেবিনটা একদিকেই ছিল। কারণ বাঁধাঘাট শালকিয়া ওটা তো একটা লুপ লাইন, ফলে গাড়ি ঘোরাবার কোনো দরকার হয় না, ওই জন্য ওখানে কলকাতার মতন ট্রাম চলতে কোনো অসুবিধে ছিল। কিন্তু শিবপুরে যে গাড়িগুলো যেত সেগুলো কম্পালসারিলি সিঙ্গেল কোচ এবং দুদিকে ড্রাইভারের কেবিন ছিল। এটাই ওর হাওড়া ডিসক্রিপশন। আর স্যার লাইনের বিষয়টা একটু বলুন, কিরকম লাইন ছিল? লাইনের স্যার রুটার লাইনটা নিয়ে একটুখানি বলুন, আমরা শুনি। আমি ছবিও দেখাই। হাওড়া ট্রাম আর কলকাতা ট্রামের যে গেজ মানে হচ্ছে যে ডিস্টেন্স, যেমন মিটার গেজ, ব্রড গেজ এইটা হয়, মানে দুটো চাকার মধ্যে যে ফাঁক সেটা হচ্ছে একদম এক। এবং কলকাতার যে পাওয়ার সিস্টেম, যে 550 ভোল্ট ডিসি বা যা কিছু গাড়িগুলোর যা কিছু টেকনিক্যাল ব্যাপার, এটা হচ্ছে হাওড়া কলকাতা একেবারে এক।
সেই জন্য যখন হাওড়া ব্রিজ হলো এবং হাওড়া কলকাতা ট্রাম লিঙ্ক হলো, তখন হাওড়ার ট্রাম ডাইরেক্টলি ডালহৌসি স্কোয়ারে চলে আসে, মানে শিবপুর আচ্ছা। থেকে এবং বাঁধাঘাট দূর থেকেই আসে। এবং সেই বোর্ডও আমি দেখেছি ডালহৌসিতে, যে লেখা আছে রুট 40, 41, 42, এগুলো কলকাতাতে আসে। আর লাইনের কথা যেটা বলছেন, শিবপুরের যে টার্মিনাসটা ছিল ওটা একটা ইউনিক জিনিস, যে যেখানে ট্রামটা ফিরে আসতো এই পাশের লাইনে গিয়ে এইখানটায়। ছবিটাই দেখাচ্ছে। হ্যাঁ, ছবিটাতেই দেখা যাচ্ছে যে একটা লাইন দিয়ে আসছে, লাইনে আসছে, পাশের লাইনটা দিয়ে ফিরে যাচ্ছে। মানে ড্রাইভার কেবিনটা চেঞ্জ হতো, ড্রাইভার একদিকে গিয়ে ভেতরের দরজাটা খুলে হেঁটে অন্য কেবিনটায় চলে এসে গাড়িটা উল্টো দিকে চালাতো। এইখানে একটা জিনিস ছিল খুব আশ্চর্য, যে আপনি ভাবুন যে এক কামরা ট্রাম যাচ্ছে, তার যে ওভারহেড পোলটা আছে যেটা এরকম ভাবে উঠে থাকে, সেটা তাহলে শিবপুর টার্মিনালে গিয়ে উল্টে যাবে কি করে, মানে ঘুরে যাবে কি করে? কারণ যখনই ট্রাম চলতো আমি সব সময়তেই দেখতাম যে পোলটা মানে ওরিয়েন্টেশনটা প্রপারলি আছে। তাহলে শিবপুরে তো গাড়িটা তো ঘুরছে না, তাহলে পোলটা কি করে ঘুরবে? আরেকটা মজার জিনিস ছিল যে এই পোলটাতে শিবপুরের ট্রামে কোনো দড়ি থাকতো না। কলকাতায় দেখবেন ট্রামের তার থেকে যদি ওই ট্রলিটা খুলে যায় উপরে, তাহলে কন্ডাক্টররা নেমে এসে দড়িটা ধরে টেনে ওটাকে আবার লাগিয়ে দেয়। ততক্ষণ ট্রামে কারেন্ট থাকে না, মানে অন্ধকার হয়ে যায়। তা সেটা তো শিবপুরে সম্ভব ছিল না, সেজন্য আমার ওটা খুব আগ্রহ ছিল যে ওই পোলটা কি করে ঘুরে। এইটা যখন আমি ওই প্রথম গেলাম শিবপুর ট্রাম ডিপোতে, সেদিন আমি খুব আশ্চর্য হলাম যে ওখানে একটা ফ্লিপ ফ্লপ মেথড আছে, যেখানেতে ট্রামটা যখন খুব আস্তে আস্তে অন্য লাইনে গিয়ে হাওড়ার দিকে যাওয়া শুরু করে, তখন অটোমেটিক্যালি ওভারহেড তারটা ডিজাইন এমন ভাবে করা যে ওটা এক সময়তে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেতে, মানে এরকম ভাবে ছিল, ওটা ঘুরে ঘুরে 90 ডিগ্রিতে এলো, তারপর ওটা আলটিমেটলি এইভাবে ঘুরে গেল। এটা একটা ডিজাইনও আমার এক জায়গায় আঁকা আছে, একটা ছবিও আছে। ফলে ওই জায়গাটায় ড্রাইভার খুব স্লোলি গাড়ি চালাতেন, যাতে এই ফ্লিপ ফ্লপ মেকানিজমটা অটোমেটিক্যালি উপরে তারেতেই এটা হয়ে যায়। তাই এখানে কিন্তু আমার মানে আগ্রহটা কমলো না, কারণ ট্রাম চলতে চলতে তো ডিওয়ারমেন্ট হতে পারে যে কোনো সময়। তাহলে যদি দড়ি না থাকে, তাহলে ওই পোলটাকে আবার তারেতে কি করে লাগাবে? এইটার উত্তর আমাকে একজন ট্রাম যাত্রী তিনি বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যত শিবপুরের এই এক কামরা ট্রাম চলতো, এদের প্রত্যেকের ভেতরে একটা লম্বা বাঁশ থাকতো উপর। বাঁশটা বেশ লম্বা, ওইরকম প্রায় 14-15 ফুট লম্বা একটা বাঁশ, তার মাথায় একটা হুক দেয়া থাকতো, এইরকম হুকের মতো। এবার বাঁশ যদি কখনো ডিরেলমেন্ট হতো, এই ডিওয়ারমেন্ট হতো, তখন ওই বাঁশটাকে বার করে এনে, বাঁশটা হচ্ছে নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ওইটা ওই আঁকশিটা দিয়ে ওই পোলটাকে ধরে আবার তারের উপর ওখানে আটকে দেওয়া হয়। এটা দেওয়া আরেকটা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, ওটা কি বাঁশি আছে সবিকদা? না না, এটা তো বাকলান ব্রিজের উপরে। এটা পারফেক্ট, মানে ট্রামটা ঠিক চলছে, বাঁশটা আছে গাড়ির ভেতরে, এখানে যাত্রীরা রডে হাত দিয়ে ধরেন, ওই দুটো রডের মধ্যে ক্রস করে ওইটা রাখা থাকে, বেশ লম্বা, প্রায় পুরোটাই ট্রামের ভেতরে থাকে। তা এবার আমার প্রশ্ন হলো যে জানলাগুলো তো এরকম, আর রড বাঁশটা অত লম্বা, তাহলে ওটা ট্রামের ভেতর ঢোকাবে কি করে? আর এই যে ট্রামটা আপনারা দেখছেন, এর তো ড্রাইভারের জায়গাটা একেবারে খোলা, তা পরের দিকে ট্রামগুলো তো জাল দিয়ে ঢাকা ছিল, তাহলে অত লম্বা সরু শক্ত জিনিস সেটা গাড়ির ভেতর ঢোকানো বেরোনো কি করে করবে? এইটার উত্তরটা হচ্ছে যে ট্রামে যে জাল থাকে ড্রাইভারের সামনে, ওখানে দেখবেন একটা এই প্রায় 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম একটা স্কোয়ার নেট আছে, নেটটা কাটা থাকে, দেখবেন কতগুলো কালার ছবি আছে, ওগুলোর মধ্যে ইনলার্জ করলেই দেখতে পাবেন স্কোয়ার মতন জায়গা তারের কাটা থাকে। এই যে সামনে এটা পরিষ্কার দেখা যাচ্ছে, ওই কালো জায়গাটা দেখুন, ওই রুট বোর্ডের ঠিক পাশে জালের ভেতর ওই যে গর্তটা আছে, এই যে গর্ত, এইটাই এক্স্যাক্টলি, ওইটার ভেতর দিয়ে বাঁশটা ওনারা বার করতেন। আচ্ছা, বাঁশটা বার করার পর
যদি কখনো ডিওয়ারমেন্ট হতো, আবার তারটাকে ঠিক করে লাগিয়ে দিয়ে ওই গর্তটা দিয়েই আবার বাঁশটাকে ভেতরে ঢুকিয়ে দিত। এটা গাড়ির ভেতরেই থাকতো, ফলে কোনো অসুবিধা হতো না। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই তার বা ট্র্যাক এগুলো এত ভালোভাবে মেনটেন করা হতো যে আমি এই ধরনের ডিওয়ারমেন্টের ঘটনা আমার কখনো চোখে পড়ে। নিশ্চয়ই হতো, কিন্তু সেটা খুবই কম, কারণ আপনি এই ছবিতেও দেখবেন তার একদম টান টান করা রয়েছে, ফলে এই ভাবে চালালে ইউজুয়ালি ওই পোল যেটা ওই তার থেকে বেরিয়ে যায় না। এবং আপনি ট্রামটার দিকে তাকালেও দেখবেন যে গায়ে কোথাও আঁচড়ের দাগ বা ডেন্টিং বা ড্যামেজ এরকম কিছুই নেই, রং টং একদম পরিষ্কার সুন্দরভাবে থাকতো। বেশ যত্ন করেই গাড়িগুলো স্যার এই মেনটেনেন্স গুলো তাহলে কোথায় করে? ধরুন 1942 এ তো আমাদের হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু চালু হয়, তার আগে তো হাওড়া ট্রাম স্বয়ং সম্পূর্ণভাবে হাওড়াতেই থাকতো তো। হ্যাঁ, এটা আমার কথাটা ঠিক যে যখন নতুন ট্রাম এলো, তুমি যেটা বললে যে ট্রামগুলো তো একেবারে ইম্পোর্ট করা হতো, হয়ে তোমার ধরো গঙ্গা দিয়ে এলো জলপথে, তারপরে হাওড়াতে নিয়ে ঘাসবাগান ডিপোতে তোমার এলো। এবার ওখানে তোমার ডিপোর ভেতরটা, ডিপোটা যা সাইজ বা যা কিছু, তাতে যে একদম ট্রাম ওপরে তুলে তার সবকিছু মেরামত করা, ওভারহলিং করা যেটাকে বলে, যে থরো ওভারহলিং, এটা সম্ভব ছিল না আমার মনে হয়। তা তখন তো ওই পল্টন ব্রিজটা ছিল, তো তাইতে হয়তো ট্রামের ট্র্যাক বা হুইল এইসবগুলো নোনাপুকুরে নিয়ে এসে রিপেয়ার করতে পারতো। কিন্তু এটা নিশ্চিত যে গাড়িগুলো তো আর ওই পল্টন ব্রিজ দিয়ে তো আনতে পারবে না, যতদিন না হাওড়া ব্রিজ তৈরি হয়েছে, হাওড়া ট্রাম কলকাতা নোনাপুকুর ওয়ার্কশপে আসতে পারতো তার আগে। তাহলে মানে আমাদের এভাবে বলা যেতেই পারে যে হাওড়ায় যে ট্রামটা চলতো সেটা একটা স্বয়ং সম্পূর্ণ একদম পুরো নিজস্ব সিস্টেম। তার মেইনটেনেন্স তো ঘাসবাগানে 1908 থেকে 42 পর্যন্ত এটা তো মানে পুরোপুরি নিজেরাই তো তারা মেরামত করেছে, মানে উইদাউট এনি মেজর সাপোর্ট। এটা খুবই ক্রেডিটেবল যে অতদিন ধরে করেছে, কোনো বড় কারখানা নেই, তুমি কোনো নোনাপুকুরের মতন জায়গা পাচ্ছ না, তার সত্ত্বেও সার্ভিস আনইন্টারাপ্টেড চালিয়ে গেছে। আচ্ছা স্যার, এই যে ছবিটা এখানে দেখা যাচ্ছে, মানে হাওড়ার ট্রামওয়ে ওয়ার্কারদের আমি খুবই জানাই। আচ্ছা স্যার, এই যে ছবিটা দেখা যাচ্ছে, সায়ন ছবিটা একটু পরে বড় করো, এটা একদম প্রথম দিকের ট্রাম রুটের ছবি। এটার বাঁ দিকটা হচ্ছে হাওড়া স্টেশন, যেখানে আমরা এখনো পাঁচিলটা দেওয়া যাচ্ছে না, ডান দিকে ওই হোটেল ইত্যাদি গুলো। আর ছবিটা পরে একটু বড় করে, সেটা হচ্ছে যে এই যে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি, এইটা নিশ্চয়ই হাওড়া লাইন, যেটা মানে শিবপুর লাইন, যেটা বাকলান ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ডান দিকে যেটা, আর ডান দিকে যেটা, সেটা হচ্ছে ঘাসবাগান লাইন। স্যার আমাকে এবার একটু ওই লাইন এবং এই সম্বন্ধে একটুখানি বলুন তো, কিরকম মানে রুট। একজন প্রশ্ন করেছে যে কটা লাইন ছিল, একজন প্রশ্ন করেছে কটা লাইন ছিল। এখন 3টে লাইন না 2টো লাইন, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। নাম্বার 3খানা ছিল না 2খানা ছিল? নাম্বার 3খানা ছিল। শিবপুরটা হচ্ছে যেটা তুমি বাকল্যান্ড ব্রিজ বাঁদিকে দেখছো, এটা হচ্ছে রুট নাম্বার 40। এটাতে ওই বলছিলাম যেটা কম্পালসারিলি বাইডেন্টেড দুদিকে ড্রাইভারের কেবিন দেয়া যে সিঙ্গেল কোচ এইগুলো থাকে। এটা শিবপুর ট্রামটা, এটা 40। ডান দিকে যেটা যাচ্ছে ট্রামটা, ওটা তো তোমার ডবসন রোড দিয়ে ওই ঘাসবাগান ওইদিকে চলে যাবে। এবার গিয়ে 41টা হচ্ছে বাঁদিক দিয়ে জিটি রোড দিয়ে, তারপরে শালকিয়া দিয়ে বাঁধাঘাটা। আর 42টা হচ্ছে ওই ঘাসবাগান থেকে ডান দিকে চলে গেল, গিয়ে গোলাবাড়ি থানার ওইখান দিয়ে গিয়ে সোজা চলে গেলে বাঁধাঘাট রোড বোধহয় একটা রাস্তা আছে, সেইটা দিয়ে বাঁধাঘাটের মধ্যে পৌঁছবে। বাঁধাঘাটেতে কোনো ফর্মাল ডিপো ছিল না, ওটা হচ্ছে একটা পুরোটা লুপ লাইন। বাঁধাঘাট মোড়েতে এসে গাড়ির রুট বোর্ডটা 41 থেকে 42 অথবা 42 থেকে 41 করে দিলে, তাহলে যেটা সার্কুলার এই ক্লকওয়াইজ যাচ্ছে সেটা ক্লকওয়াইজ গিয়ে আবার হাওড়ায় ফিরে এলো।
আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে সেটা ওইভাবে ঘুরে আবার হাওড়ায় ফিরে যাবে। তাহলে এই জন্য লুপটাই কি তখন, মানে ওটাই কি তাহলে শেষ স্টপেজ ছিল? এখন ওইভাবে তো ডিফাইন নয়, মানে এরম কোনো জায়গা নয় যে একদম গাড়িটা থেমে গেল, সব লোক নেমে গেল, তাও নয়। আমি যতদূর দেখেছি যে গাড়িটা তো মানে ওটা তো একটা সার্কুলার রুট, ফলে যে ব্যক্তি শালকিয়ার মোড়ে দাঁড়িয়ে আছে তিনি আগে 40 বা 41 যেটাই পেতেন সেটাতেই হাওড়া যাওয়ার জন্য উঠে পড়তেন। আর যদি সেটা বাঁধাঘাটে যায়, ওটা তো একটু কাছে, খুব একটা দূরে নয়, কন্ডাক্টর তার কাছ থেকে পয়সা নিতেন না, মানে কয়েকটা স্টপেজ আগে পরে হলে সেরকম ভাবে কোনো পয়সা নিতেন না। কারণ উনি তো জেনুইন প্যাসেঞ্জার, মানে বাঁধাঘাটের পরে তো উনি হাওড়ার টিকিট কাটছেনই, এই গাড়িটা আগে পেয়েছেন বলে আগে উঠে। সেই হিসেবে কোনো কোনো কখনো অশান্তি বা কোনো কিছু হয়নি, লোকে যেটা পেত আগে। স্যার আমি একটা এই ট্রামের তো নানা রকম টিকিট হতো, মিড ডে টিকিট, অল ডে টিকিট, তার ট্রান্সফার টিকিট বলে এক ধরনের টিকিট হতো, আমি সংগ্রহে পেয়েছি, সেটা আপনাকে আগে এমনি পরে দেখিয়েছিলাম। স্যার এইখানে একটা রুট আমরা দেখতে পেয়েছিলাম যেটা নিয়ে আপনার সাথে আগে আলোচনা হয়েছিল, এটা যে এই শিবপুর থেকে দেখা যাচ্ছে যে বাঁধাঘাট অব্দি একটা লাইন, তো এই লাইনটা নিয়ে আমার মানে এটা কিভাবে কি হতে পারে বলুন তো? এটা কি স্ট্রেট যেত, মানে এটা কি ডাইরেক্ট যেত নাকি হাওড়ায় চেঞ্জ করতে হতো? হ্যাঁ, হাওড়ায় চেঞ্জ করতে হতো। তা যেহেতু এরকম কি কোনো রুট ছিল যেটা হাওড়া টু বাঁধাঘাট, না মানে শিবপুর টু বাঁধাঘাট? তোমাকে হাওড়ায় আসতে হবে, একটা লম্বার মতন টিকিট আছে, একটু ছবিটা দেখাতে যদি পারে, ওটা দেখো লম্বা মতন টিকিট আছে, সেখানে শিবপুর টু বাঁধাঘাট লেখা আছে, যদি ওই টিকিটটা খুঁজে পাও সেই ছবিটা একটু দেখো। এইটা না, এইটা হচ্ছে শিবপুরের, হ্যাঁ শিবপুরের, এগুলো সব স্পেসমেন্ট কপি। এগুলো স্পেসমেন্ট কপি তখনই বোঝা যায় যখন উপরে কোনো ফর্মাল নাম্বার থাকে না। হ্যাঁ, আরেকটু এগো ওদিকে যাও, এইটাই একটা সিঙ্গেল করে ছবি তোলা আছে। হ্যাঁ, এটা একটু বড় করো, বড় করো। হ্যাঁ, এটাই এই টিকিটটাতেই একটা বোঝা যাচ্ছে, একটু বড় করো। উপরের দিকে দেখো লেখা আছে বাঁধা, এখানে দেখো এটা লেখা আছে যে শিবপুর টার্মিনাল, হ্যাঁ শালকিয়া। এইটা নিয়ে আমার একটা ইন্টারেস্ট ছিল স্যার, আপনাকে আগেও যেটা বলেছি যে এরকম কি কোনো, এগুলোকে বলা হয় ট্রান্সফার টিকিট। ট্রান্সফার টিকিট মানে টিকিট একটাই কাটা হবে, এর নিচে একটা পারফিকেশনস আছে, এই পারফিকেশনটা কেটে দিলে আর নতুন করে টিকিট কাটতে হতো না। তার মানে কেউ যদি শিবপুর থেকে এই একটা টিকিট কাটতো এবং সে যদি হাওড়া স্টেশনে গিয়ে আরেকটা ট্রাম ধরতো, তখন এই নিচের অংশটা কেটে হাতে দিয়ে দিলেই তাহলে তাকে আর নতুন করে পয়সা দিয়ে টিকিট কাটতে হতো না। এগুলোর অনেকগুলো সুবিধা ছিল, যে একেবারে একটা টিকিট কাটা হয়ে গেল, তাকে আর খুচরো ঝামেলা হতো না, একেবারে একটা টিকিট দিয়ে নেওয়া হতো। কিন্তু এইখানে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে তাহলে এখনই আমাদের এই লাইনটা নেই, মানে ডাইরেক্ট শিবপুর থেকে বাঁধাঘাট ওই সাইডে যাওয়ার কোনো বাস নেই। তখন কিন্তু এই শিবপুর থেকে বাঁধাঘাট, এই যে পুরো হাওড়াটাকে ওই দিক থেকে, এই শহর হাওড়াটাকে কানেক্ট করার, এইটা কিন্তু একটা পরিকল্পনার মধ্যে তখন থেকেই ক্যালকাটা ট্রাম কোম্পানি আলাদা করে ভেবেছিল। কারণ এই টিকিটগুলো তখন ছাপা হয়েছিল, আর এগুলো কিন্তু 5 পয়সা না, এটা পাইস, মানে 1 পাইস। এগুলো সবই যে টিকিটগুলো হচ্ছে 1910, 1911 এই সময়কার টিকিট। আরেকটা জিনিসও স্যার, সেটা হচ্ছে ওই কল্যাণবাবুর একটা বইয়ের মধ্যে একটা ম্যাপের বই আছে, ওইখান থেকে একটা ইনফরমেশন পেয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের শিবপুর ট্রাম ডিপো অব্দি তো লাইনটা আছে, এইটা বোধহয় বলা হয়েছিল বোটানিক্যাল গার্ডেন অব্দি, যদি এটা একটা প্রপোজাল লাইনের একটা ম্যাপের ছবি পাওয়া যায়। স্যার সেই সম্বন্ধে আপনি কি কিছু বলতে পারবেন যে এরকম কিছু প্রপোজাল ছিল কিনা? থাকতেই পারে হয়তো। না, আমি এরকম কিছু শুনিনি যে বোটানিক্যাল গার্ডেন এক্সটেনশন। একটা ম্যাপ পাওয়া যায়, সেই ম্যাপের ছবিটা দেওয়া হয়নি, কিন্তু সেই ম্যাপে আমি দেখেছি ওই ডট 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 দেওয়ার আছে, তার মানে প্রপোজড লাইন, যেগুলোকে আমরা বলি না যে প্রপোজ লাইন, যে যদি ওখানে ওটা করা যায়। আচ্ছা স্যার, এবারে হ্যাঁ বলুন। না, আমি বলছিলাম যে যখন কার্যত হাওড়া ট্রাম বন্ধই হয়ে যাচ্ছিল, সেই পর্যন্ত কখনো
ওই বোটানিক্যাল গার্ডেন এক্সটেনশন এরকম ধরনের কোনো জিনিস স্যার এই ট্রামের এই বগিগুলো নিয়ে আবার একটুখানি বলুন না, যে ক চাকার বগি ছিল এগুলো, কিভাবে কি সি ক্লাস, ডি ক্লাস, এই ক্লাসগুলো বলুন। ওইগুলো একটু জটিল হলেও মানে একটা জিনিস বলতে পারি যে হাওড়ায় যতগুলো ট্রাম চলতো প্রত্যেকটারই ছিল ঠিক এই মডেলটা, এইটাই, যে 4টে চাকা ছিল আর 2টো অ্যাক্সিল। ফলে এই গাড়িগুলো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারতো এবং এগুলো আর্টিকুলেটেড নয়। কলকাতায় তো এখন 12 চাকার ট্রাম চলে, যে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস এরা দুজনেই মধ্যিখানে একটা বগির ওপর রেস্ট করে, একটা ট্র্যাক আছে, সেখানে একটা হুইল আছে। এই গাড়িগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে 4 চাকার গাড়ি এটা যেতে পারে। আর এর সুবিধা হচ্ছে যে এর প্রথম যে কামরাটা এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে পাওয়ার উপর থেকে নিচ্ছে, ফলে এই ট্র্যাকশন মোটর বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সবকিছু এইটাতেই রয়েছে। পরে যখন ভিড় বাড়তে লাগলো, তখন সেকেন্ড ক্লাস যেটা লাগালো ওটা হচ্ছে জাস্ট একটা ট্রেলার কোচ, মানে একটা ট্রামকে লাগালো, তার ভেতরে কোনো ইকুইপমেন্ট বিশেষ কিছু নেই, ইলেকট্রিক্যাল কানেকশনটা আছে আলো জ্বলবে বলে, কিন্তু ওই যে ট্র্যাকশন মোটর সেগুলো হচ্ছে সব ফার্স্ট ক্লাসই। ওটা হচ্ছে একটা ওই যেরকম গাধা বোট টেনে নিয়ে যায় জাহাজে, ওই রকম ওর সঙ্গে শুধু লাগিয়ে দেওয়া। তা হাওড়া ডিভিশনে পরে কলকাতা ট্রামের অনেক উন্নতি হয়েছে, ডাবল কোচ আর্টিকুলেটেড, তারপর ওই বিভার টেল কার যেগুলোকে হাতি গাড়ি বলে, সেগুলো 1940s এসেছে। কিন্তু হাওড়াতে সেদিক থেকে নতুন গাড়ি কিন্তু কখনো আর আসেনি। ওই 1908, 9, 10-এতে যে ব্যাচ অফ গাড়িগুলো এসেছিল সেইগুলোই সার্ভিস দিয়ে গেছে থ্রু আউট। শুধু তাই নয়, যখন হাওড়ার ট্রাম বন্ধ হয়ে গেল, ওই গাড়িগুলো তো সব কলকাতায় নিয়ে আসা হয়, এবং নিয়ে আসার পর ওগুলোকে রিনোভেট করে কলকাতার ট্রামের মতন একদম দেখতে ওইরকম ভাবেই কলকাতায় চলত। এবং সেই গাড়িগুলো বোধহয় লাস্ট 1988, 89 এরম পর্যন্ত মানে উইদাউট এনি ইন্টারাপশন কলকাতায় সার্ভিস দিয়ে গেছে হাওড়ার ট্রাম। তুই দেখলে বুঝতে পারবেন, ওর নাম্বার হচ্ছে জানে 180। এইগুলো কোন ক্লাসের ট্রাম যে ছবিটা দেখাচ্ছে, এইটা কোন ক্লাস? এগুলো তো আমাদের ক্লাস বলা হতো তো, এগুলো এটা কি এগুলো কি ক্লাস? এটা ক্লাসটা এগুলোকে এসএলটি কোচ বলে, স্ট্রিমলাইন কোচ। আমি যতদূর মানে আমি যদি ভুল না বলি এগুলোকে এসএলটি কোচ বলে। তা এই গাড়িগুলো স্ট্রিমলাইন কোচ। আচ্ছা আচ্ছা। আর পরে এইগুলোকে রিনোভেট করে, ওই যে তুমি আগে যে শিবপুরের গাড়ির ছবি দেখালে, এই গাড়ি আর এগুলো কিন্তু একই, মানে পরের দিকেতে। হ্যাঁ, এইটা ধরো ইন্টারমিডিয়েট একটা স্টেপ, এটা বুঝতেই পারছো যে দরজা দুটো হচ্ছে সামনে পেছনে, এটাও 4 চাকা, জানলাগুলো পুরোটা কভার, দেখতে আরেকটুখানি মডার্ন, আরেকটু সফিস্টিকেটেড হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে হচ্ছে আরেকটু সফিস্টিকেটেড, যেটা ওই রুট 40 লেখা যে ট্রামগুলো ছিল, সামনেটা পুরোটা ঘোরা, এটা নয়, আরো এটাও নয়, এইখানে মনে হচ্ছে নেই। হ্যাঁ, এটা মডেল, এটা নাম্বারিং ছবিগুলো নয় আর কি, এইগুলো হচ্ছে সেই ছবি যেগুলো ওই ক্যাটালগিং করে ইংল্যান্ডে পাঠানো হতো। এখানকার সিটিসি এই ছবিগুলোকে ইংল্যান্ডে পাঠাতো। এরকম একটা ক্যাটালগ আমার সংগ্রহে আছে, সেখানে সমস্ত যা যাবতীয় যা ছবি আছে সেগুলো পাওয়া গেছে। ওই দেখো একটু আগে যে একটা ছবি দেখালে সায়ন, সেটা হচ্ছে আমাদের ওই হাওড়া কোর্টের উল্টো দিকে, যেটার মধ্যে ওই বাঁশের যে বেরিয়ে আসার ওই আছে, ওইটা হচ্ছে এক্স্যাক্টলি যেটার মধ্যে রুটটাও দেওয়া আছে, সেটা হচ্ছে আগের লটে যে ছবিগুলো পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে দেখাচ্ছি। এটাও জানো বোধহয় যে সম্ভবত প্রথমেতে রুট 40, 41, 42 এগুলো ছিল না, তখন তো ওই কালার কোড দিয়ে আর সাইন দিয়ে ডেস্টিনেশন গুলো বোঝানো হতো, কারণ বেশিরভাগ লোক তো ইংরেজি পড়তে পারতো না, সেই জন্য ইংলিশে রুট বোর্ড বা এগুলো থাকতো না। বাল্বের কালার গুলো ছিল, উপরে যে দুটো ছোট ছোট আলো থাকে না একেবারে উপর দিকে, একদম মাথার দিকে, ওইখানে ওই কালার কোড দিয়ে বোঝানো হতো কোনটা 40, 41, মানে দুটো লাল, একটা লাল, একটা এই ছবিটা, এই আগের ছবিটা একটু করো।
হ্যাঁ না হ্যাঁ না, হাওড়া কোর্টের সামনে যে ছবিটা, হ্যাঁ এই ছবিটা, এটা একটু ইনলার্জ করো। এটার এদিকটা হচ্ছে হাওড়া কোর্ট, আর এদিকটা হচ্ছে হাওড়া পোস্ট অফিস। এটা ঠিক বাকলান ব্রিজে ওঠার জায়গাটা। ঠিক ঠিক। স্যার তাহলে এই কালারিংটা কি? হ্যাঁ, ওই তুমি দেখো ওই নেটের উপরে দুধারে দুটো আলো রয়েছে না, নেটের উপরে ওই ছোট ছোট দুটো আলো, ওই কালার চেঞ্জ করা যেত। ওই কাঁচগুলো কখনো লাল বা হলদে বা সবুজ এরকম ভাবে দিয়ে ওটা ইন্ডিকেশন দেওয়া হতো যে কোনটা শিফট 2, কোনটা 41, 42 এইগুলো। তখনও রুট হয়নি। তারপরে রুট বোর্ড হলো এবং ডেস্টিনেশন বোর্ড ক্লিয়ারলি লেখা থাকে, শিবপুর, মাদাঘাট, হাওড়া স্টেশন। মানে কলকাতাতে যেরকম যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, হাওড়াতেও ঠিক একই রকম ভাবে হয়েছে। তখন কোন একেবারে এক পার, কোনো তফাৎ ছিল না। শুধু কলকাতা নয়, এটা কিন্তু গ্রেট ব্রিটেনেও ট্রামের যেরকম উন্নতি হয়েছে, যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, কলকাতা এবং হাওড়াতেও কিন্তু এক পার হয়েছে। তখন মানে হয়তো 1-2 বছরের তফাৎ হতো, বাকি জিনিসগুলো সমস্ত একদম ব্রিটিশ জিনিস কপি করা, এবং সেই সময়ের জন্য কন্টেম্পোরারি যদি বলেন তাহলে একেবারে মডার্ন জিনিস ওখানে আসতো। স্যার একটা অন্যরকম প্রশ্ন যাই। পল্টু বাবু প্রশ্ন করেছেন যে টিকিট ফাঁকি দেওয়া বা বিশেষ চেকিং কিছু ছিল? খুব ভালো লাগছে ঐতিহ্যবাহী হাওড়া। ফাঁকিটা কি দিলে বা টিকিট চেকিং এর কোন সিস্টেম ছিল এটা জানতে চাই। একটা হচ্ছে যে হাওড়া ট্রামেতে কখনোই যে খুব ভিড় হতো তা নয়, মানে লোকেরা দাঁড়িয়ে আছে, একটা কোচের ভেতরে 10-12 জন এরকম দেখেছি। আমি অবশ্য অফিস টাইমে যেতাম না, আমি তো স্কুল পালিয়ে। বাইরে যেগুলো ঝুলছিল স্যার ওইগুলো মনে হয় হাওয়া খাচ্ছিল নাকি? না, আগেকার মানে অনেক আগে তো প্রাইভেট বাসই ছিল, ফলে লোকেরা তো ওরকম ভাবে ঝুলে ঝুলেও যেত। বা অফিস টাইমে কি হতো সেটা আমি দেখিনি। টিকিট ফাঁকি দেয়া বলতে ইন্সপেক্টর উঠতো মাঝে মাঝে, যে মাথায় টুপি পরা যারা টিকিট গুলো চেক করতো এবং টিকিট পাঞ্চিং করতো, সেটার সাইনও আলাদা, মানে ট্র্যাঙ্গে হিসেবে একদম টিকিটের তলাতে পাঞ্চ করতো। আর এমনি ছোট বাচ্চা টাচ্চারা স্কুলে যাচ্ছে ফাঁকি দিচ্ছে সেটা আলাদা, কিন্তু মানে সাধারণ যাত্রীরা কেউ টিকিট ফাঁকি দিতে আমি দেখিনি, এবং কন্ডাক্টররাও কোনো চুরি। এটা বোধহয় মার্টিন রেলে বোধহয় এটা বেশি হতো, কিন্তু সিটিসি ইন্সপেক্টর এবং এদের চেকিং সিস্টেম এবং এদের একটা ওই ব্যবসাটা তো বুঝতো ইংরেজরা, ফলে সেই জায়গায় কতটা ফাঁকি দিত পল্টুদা আরো ভালো বলতে পারবেন। পল্টুদা ফাঁকি দিয়ে নিশ্চয়ই গেছেন টাছেন, তার জন্য সেই আর কি। আচ্ছা স্যার, এই যে নীতিশবাবু যে প্রশ্নটা করেছে আমাদের, যে যখন তেলকল ঘাট থেকে এই মার্টিন রেলটা যেত আর ট্রামটা ধরুন আপনার হাওড়া দিয়ে হাওড়া ময়দান ক্রস করছে, এইটা তো একটা ক্রসিং এর জায়গা থাকার কথা, মানে হওয়া উচিত। মানে এটার সাথে আমার নীতিশবাবুর সাথে আগেও একবার আলোচনা হয়েছে। এক্স্যাক্টলি সিদ্ধান্তে আমি তো ঠিক উপনীত হতে পারিনি, কারণ আমি ঠিক জানি না বিষয়টা। দেখো, আমি যখন হাওড়া ট্রামেতে উঠতাম তখন মার্টিন রেল হয় উঠে গেছে, অথবা তখন ওই হাওড়া ময়দান থেকেই ছাড়ছে, সুতরাং ওই ক্রসিং এর প্রশ্নটা নেই। কিন্তু যদি তেলকল ঘাট, যেটা গঙ্গার তীরে একদম, সেখান থেকে যদি মার্টিন রেল ছাড়ে, তাহলে ওই বাকল্যান্ড ব্রিজের তলা দিয়েই আমার ধারণা মার্টিন রেল যেত। আমারও তাই মনে হয়, এটা নীতিশবাবুর সাথে আলোচনা করবো। ট্রেন তাহলে ট্রামটা বাকল্যান্ড ব্রিজের উপর দিয়ে যায়, আর মার্টিনটার নিচে দিয়ে একটু আগে ওই তেলকল ঘাটে দিয়ে ওই ডান দিকে, মানে আমাদের হাওড়া মিউজিয়ামের পেছন দিক দিয়ে, ওই দিক দিয়ে ওইটা হাওড়া ময়দান ধরে নিত বলেই এটা আমার ধারণা। এক্স্যাক্টলি একটা ক্রসিং হতো, ক্রসিং না করলে এটা যাওয়া যাবে না। প্রশ্নটা খুবই। আর আচ্ছা স্যার, এখানে কখনো দোকানদার ট্রাম চলতো? কোথায়? শিবপুরে তোমার বাধাঘাট চলতো, শিবপুরে চলতো, অসম্ভব বাধাঘাটের দিকে চলতো। হ্যাঁ, কারণ ওখানে তো লুপ লাইন রয়েছে, গাড়ি ঘোরাবার দরকার নেই।
সেই জন্য ওখানে দু কামরার ট্রাম। আর পরবর্তীকালে যখন স্যার এই আফটার দিস হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু তৈরি হওয়ার পরে কিরম সিনারিওটা ছিল একটুখানি ওটা একটুখানি বলুন, এটা একটু শুনি। পরেতে হাওড়াতে তো কলকাতার ট্রাম গেল, আর তখন হাওড়া লাইনের সঙ্গে কলকাতার লাইনের যোগ করে দেওয়া। সেই জন্যে সারাদিন ওই 40, 41, 42 ওরা হাওড়া থেকেই যাতায়াত করতো, কিন্তু অফিস টাইমে প্রত্যেকটা রুটেরই একটা বা দুটো করে গাড়ি ডাইরেক্টলি ডালহাউসিতে আসতো, এবং বিকেলে তারা টাইম ছিল, বিকেল 5টার সময় হয়তো সেগুলো ডাউন রুটেতে যেত এবং সকাল 10টার মধ্যে ডালহাউসিতে আসতো। এটা কনফার্ম ছিল, টিকিটও দেখেছি, গাড়িও ছবি দেখেছি এবং শুনেওছি। আর হাওড়ার গাড়ি কলকাতায় আসতো, কিন্তু কলকাতার কোনো গাড়ি হাওড়ায় যেত না। তার একটা কারণ হচ্ছে শিবপুরে তো যেতেই পারবে না, দু কামরার ট্রাম সে তো ফিরতে পারবে না। কিন্তু কলকাতার কোনো গাড়ি ট্রাম, মানে বিশেষ করে যেগুলো ভালো গাড়ি, বিভার টেল কার, হাতি গাড়ি যেটা বলে, বা কে ক্লাস ট্রাম যেগুলো, মানে যেটা 3টে অ্যাক্সিল, 6টা অ্যাক্সিল আছে 12 চাকার, সেগুলো ইচ্ছে করলে বাধাঘাট যেতে পারতো, কিন্তু কখনো যায়নি, মানে আমি দেখিনি। হাওড়াতে ওই পুরোনো মডেলের ট্রামই সবসময় ছিল। আচ্ছা স্যার, পরে এই যে এক বগির ট্রামগুলো মানে কোথায় গেল? এগুলো কি সব ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে? না, তোমার হাওড়ার ট্রাম যখন বন্ধ হয়ে গেল, প্রত্যেকটা ট্রামই কলকাতায় নিয়ে আসা। এর মধ্যে যেগুলো খুবই পুরনো হয়ে গেছিল, একেবারে পুরনো, হয়তো আর বেশি দিন চালানো যাবে না, সেরকম কিছু ট্রাম তোমার এসপ্ল্যানেডে, বালিগঞ্জ স্টেশন, জোকা টার্মিনাস, এইসব জায়গায় নিয়ে গিয়ে চাকাগুলো খুলে ফেলে লাইনের ধারে ফেলে রাখতো। সেখানে ওই স্টার্টার্স রুম বা কন্ডাক্টরদের বসার ঘর, এরম ধরনের জিনিস মানে হিসেবে ব্যবহার। সেটা কিছু বছর হয়েছে, এখন আর সেরকম একটাও নেই, কোথাও নেই। আর যে গাড়িগুলো ভালো ছিল সেগুলো এক কামরার গাড়ি হিসেবেও কলকাতায় চলেছে অনেকগুলো, আর অনেকগুলো এক কামরার গাড়ি দুটো জুড়ে দিয়ে দু কামরার ট্রাম এগুলো না যে ছবিগুলো দেখাচ্ছে ওগুলো সব কলকাতার ছবি। হ্যাঁ, আমি একটু যেহেতু আলোচনা হচ্ছে সার্বিকভাবে একটু দেখাচ্ছি আর। হ্যাঁ হ্যাঁ। ফলে ওই গাড়িগুলো তখন কলকাতাতেই চালানো হতো, যেগুলো মানে ওয়ার্কিং কন্ডিশনে ছিল, সেগুলো দু কামরার ট্রাম হিসেবে নর্থ ক্যালকাটা এবং সেন্ট্রাল ক্যালকাটায় ওই গাড়িগুলো চলতো। স্যার, এখন বোধহয় বলাকা টলাকা ইত্যাদি ওগুলো বোধহয় সেই ট্রামগুলো কি, নাকি এগুলো দু কামরাগুলোকে ভেঙে তখন এক কামরা ট্রাম করা হয়েছে? বলাকাটা তো পুরোনো এক কামরা ট্রামই বটে, আর অনেকগুলো ওয়াটারিং কার আছে কলকাতাতে, সেগুলো আমার ধারণা একটা দুটো হাওড়া থেকেও এসেছে, মানে সেগুলোর বয়স তোমার 100 বছর পেরিয়ে গেছে এবং স্টিল ইন ওয়ার্কিং কন্ডিশন। আর কলকাতাতে হাওড়ায় দু একটা বলুন, পরে বলছি, বলুন আপনি। হ্যাঁ, মানে হাওড়ার ট্রাম যেগুলো কলকাতায় এসে সার্ভিস দিয়েছে, মানে আপ টু ধরো 1988, 89, 90 পর্যন্ত, তার মানে ক্লিয়ারলি তাদের অন্তত 78, 75 ইয়ার্স তারা ননস্টপ সার্ভিস দিয়ে গেছে, মানে যেটা একটা বাসের জন্য তুমি কল্পনাও করতে পারবে। এই জন্যই তো ট্রামের ইকোনমি এত স্ট্রং। এবার বলো, তাহলে স্যার এতই যদি ইকোনমি স্ট্রং হয়, তাহলে এটাকে এভাবে বন্ধ করে দেওয়ার কারণগুলো কি ছিল? হাওড়ার ট্রাম হঠাৎ তুলে দেওয়া হলো 1972 ওই সময় নাগাদ। হাওড়ার ট্রাম তুলে দেওয়া হলো আমার ধারণা, তখন তো এই কার্ড লবি এত স্ট্রং ছিল না, যে সব লোকের বাড়ি বাড়ি মোটরসাইকেল আর প্রাইভেট কার, এই রেওয়াজটাও ছিল না আমার ধারণা। এবং ইনডাইরেক্টলি যা শুনেছি, এটা প্রাইভেট বাস লবি তারাই এটাকে তুলে দিয়েছে, কারণ আস্তে আস্তে তুমি দেখো সেই সময়তে কলকাতায় প্রাইভেট বাস ঢুকছে, তাহলে যত ট্রাম উঠে যাবে, বা এই যে রাজাবাজার ট্রাম ডিপোতে আগুন লেগে এতগুলো ট্রাম পুড়ে গিয়েছিল, তখন মিনি বাস ঢুকছে সবে, ফলে ওদের লবিটা অ্যাক্টিভেট করার জন্য আমার ধারণা হাওড়ার ট্রাম তুলে দেওয়া হলো। কারণ ওই সময়তে হাওড়ার আমরা যে ছবি দেখি, লাস্ট ছবিগুলো, হাওড়াতে ট্রাফিক কনজেশন সেরকম একদমই ছিল, রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল, লোকেরাও হ্যাপি ছিল, কোনো অসুবিধাই ছিল না। এটা প্রাইভেট বাস লবি জন্যতেই এগুলোকে তুলে দেওয়া।
মানে লাভ হচ্ছিল বলেই ধরে নেওয়া যায় তো হাওড়া ট্রামের এই পোর্শনটাই নিশ্চয়ই ছিল। কিন্তু স্যার এখানে একটা নিশ্চয়ই সেই ছিল। গল্প আছে, স্যার এখানে একটা ইন্টারেস্টিং আছে, গল্প আছে বা একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছিল। সেটা অনেকেই জানে যে যেদিনকে ওই ট্রাম বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে ওই হুম, 1973 নাগাদ, 2 নাগাদ। সেই মনে হয় সময় যখন 97। অ্যানাউন্স করা হয়েছিল যে আজকে থেকে ট্রাম বন্ধ, কিন্তু এই কন্ডাক্টরস এবং সিটিসি স্টাফরা তারপরেও হুম, মানে কোম্পানির অর্ডার দেওয়ার পরেও ট্রাম চালিয়েছিল বলে শোনা যায়। হ্যাঁ, এটা ঘটনাটা হয়েছিল যে যেদিন থেকে ট্রাম বন্ধ হয়ে যাবে অ্যানাউন্স করে, সেদিন লাস্ট ট্রিপ হওয়ার পর কন্ডাক্টররা তাদের ক্যাশ বক্স যেটাকে বলে বা টাকার থলিটা ওটা ডিপোতে জমা দেয়নি। আর ব্যাগদা। ড্রাইভাররা ড্রাইভাররা যেটাকে গাড়ির চাবি বলে না, যেটাকে ঘুরিয়ে দিয়ে পাওয়ারটা অন করে, সেইটাকে ওরা বাড়ি নিয়ে চলে গেছিল। ফলে অথরিটি কোনোভাবে ট্রামটাকে বন্ধ করতে পারেনি। তা পরের দিনেতে এসে আবার ট্রাম চালু হয় এবং কাগজে বেরিয়েছিল যে সাধারণ দিনে যেরকম 12টার মতন ট্রাম বেরোয়, তা যেদিন মানে বন্ধ করে দেওয়ার কথা হলো তার পরের দিনে 16টা গাড়ি আউটশেডেড হয়েছিল। এবং যেরকম কাগজে দিয়েছে যে লোকেরাও খুব খুশি হয়েছিল, তারা এসে মালা একটা দান কাগজের ছবি আছে, করেছিল। কারণ দেখাতে পারো। হুম, দেখাচ্ছেন। এই থেকে বোঝা যায় যে লোকেরাও চাইতো যে ট্রাম চলুক এবং কর্মচারীরা তো চাইবেই। সুতরাং এটা পুরোটাই একটা অ্যান্টি পিপল অ্যাক্ট হিসেবে এখানে হয়েছিল, যে লোকেরা মোটেই ডিমান্ড সাধারণ করেনি, এটা মানুষের মধ্যে গাজোয়ালি। তখন একটা হ্যাঁ, হ্যাঁ। এবং আমাকে অন্য লোকেরা বলেছে যারা ওই হাজারহাট, কালীতলা, এইসব কালীবাড়ি এই অঞ্চলে থাকে, তারা বলেছে যে যেদিন ট্রাম উঠে গেল সেদিন থেকে আমরা একটা অদ্ভুত ফিলিং হতো যে আমরা আমাদের কি একটা হারিয়ে গেল, আমরা যাওয়া আসা করব কি করে, আমাদের যে সব সময় যেভাবে আমরা যাওয়া আসা করতাম সেটা একটা যেন জীবন থেকে কি একটা কেটে মানে নিল এটার মধ্যে একটা। একটা আবেগও যে শুধু জড়িয়ে থাকতো আর কি, এটা একটা বড় বিষয় যে ট্রাম কোথায় যেন সেভাবে দেখতে গেলে মানুষের সাথে তখন একটা জড়িয়ে গেছিল। এটা একটা খুবই মানে ওটা তো ইন্টারেস্টিং। প্রাইভেট কার হিসেবেই লোকে ব্যবহার করে। আমরা এই যে শেষ কলকাতাতেও দিনের যেটা তাই, আনন্দবাজারে মানে কাটে। হুম। হ্যাঁ, সেই কারণেই মানে তোমার নিজের একটা সম্পত্তি, তোমার স্বাধীনতা পুরোটাই যেন কেড়ে নেওয়া হলো। মনে হলো যে এবার আচ্ছা তুমি স্যার, এই অন্য লোকের উপর নির্ভর করবে, হাওড়া তারা যেরকম ভাবে স্টেশনের চালাবে। হাওড়া স্টেশনের এই সিনারিওটা একটু বলবেন, কিভাবে লুপটা হতো, কিভাবে যেত, ওইটা কিভাবে জায়গাটা একটু থাকতো? তোমার এটা দুটো লুপ এখন তো আলাদা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কলকাতার লুকটা আলাদা, হাওড়ার লুকটা আলাদা, দুটোর মধ্যে জাংশন ছিল, দুটোর মধ্যে লিঙ্ক ছিল। তা এখন যেখানে হাওড়ার বাসগুলো ছাড়ে না তোমার, বিভিন্ন প্রাইভেট বাস, মিনি বাস এইগুলো ছাড়ে, মানে হইচই হয়, প্রচুর লোক, ওই জায়গাটাতে লুকটা ছিল, লুকটা শেড দেয়া ছিল, যে বর্ষাকালে তো তুমি ওখানে দাঁড়াতে পারতে, ট্রাম আসতো, পেভমেন্টটা উঁচু ছিল, ফলে ট্রাম এসে দাঁড়ালে তুমি ডাইরেক্টলি গাড়িতে উঠে যাবে, খুব একটা ধাক্কাধাক্কিও আমি দেখিনি, লোকে ভদ্রভাবেই যাওয়া আসা করতো। আহ, এবং একটু বাদে বাদেই ট্রাম আসতো, মানে একটা গাড়ি যদি তুমি মিস করো একটু পরেতেই দেখবে যে আরেকটা গাড়ি এসে গেছে। অনেক ছবি তো আছে যেখানে তুমি দেখতে পাবে পরপর দুটো গাড়ি দাঁড়িয়ে আছে কি, মানে এক র্যান্ডাম যদি ছবি তোলো তাহলে তুমি দেখছো যে দূরে আপ লাইনে একটা গাড়ি, ডাউন লাইনে একটা গাড়ি, এরকম। তার মানে ফ্রিকোয়েন্সিটা মোটামুটি ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, বেশ কিছু ফেসবুকে আমাদের কমেন্ট এসছে এবং প্রশ্ন এসছে, সেগুলো হ্যাঁ, নিয়ে আমরা একটু যদি আলোচনা করি। হ্যাঁ, নিশ্চয়ই। আহ, একটা যেমন বিষয় হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় পল্টুবাবু এবং আমাদের সুকান্তবাবু তুলেছেন, সেটা হচ্ছে যে রাম ঠাকুরের যখন বিসর্জন হতো তখন ওই মল্লিক ফটকের কাছে ট্রামের লাইনের তার কেটে দেওয়া হতো, আবার বিসর্জন হয়ে যাওয়ার পর আবার তার জোড়া হতো, এটা নিয়ে নাকি আবার মামলাও হয়েছিল। এটা একটা দারুণ আচ্ছা। বিষয়। আর একটা বিষয় হচ্ছে,
যেটা স্যার বলছেন যে একটা পুরনো কামরার নাম হচ্ছে বলাকা, এরকম একটা হ্যাঁ। হ্যাঁ, ইনফরমেশন বলাকাটা নিয়ে কথা হচ্ছিল একটু আগে। হুম। হুম। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে অল ডে টিকিট না নম্বর সারা দিনের কত টিকিটের কি ছিল, মানে টিকিটের প্রাইস কিরকম ছিল, এটা নিয়ে মনে হয় জানতে চাইছেন, কিরকম কি রেট ওই ছিল। অল ডে টিকিট নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, অল ডে টিকিট আমি যখন আমার একটু বুদ্ধি হয়েছে আর কি, একটু বড় হয়েছি, তখন অল ডে টিকিট আমি মিনিমাম 60 পয়সার কেটেছি। তখন হাওড়ার আচ্ছা। ট্রাম নেই, কলকাতার ট্রামেতে আমি সারাদিন ঘুরতে পারবো অল ডে টিকিট। যেদিন যে কোনো দিনের কাটা যায়, কারণ ওই ডেট স্ট্যাম্প দিয়ে দিত। এটা হুম। হচ্ছে অল ডে টিকিট। আর আমার ধারণা যে যখন হাওড়ার ট্রাম চলতো পুরোপুরি, তা আমি দেখছি তখনও দেখছি অল ডে কলকাতার টিকিট প্রায় ছবি পাঠাচ্ছি। হ্যাঁ স্যার, অল ডে বলুন। টিকিটে হাওড়াও ইনক্লুডেড ছিল আমার ধারণা। কারণ হাওড়া আর কলকাতা তো একই ম্যানেজমেন্ট, সিটিসি সবই তো ওদের এক। স্যার হাওড়ার সুতরাং এই মান্থলি টিকিটটা পাওয়া গেছে না, আমি অল ডে টিকিটটা কোটা খুঁজে পাইনি হ্যাঁ, জানেন তো। হাওড়ার অল ডে টিকিট আমি দেখিনি। না ওটা মনে হয় শুধু হাওড়ার অল ডে টিকিট হবে না, মানে হলে হাওড়া কলকাতা দুটোই, মানে তুমি কাটলে সারা শহরেই ইনক্লুডিং কলকাতা হাওড়া দুটোই ঘুরতে পারবে। আর মান্থলি টিকিটের দেখো ফোল্ডার তো সায়ন, দেখেছি। তোমাকে আমি একটা এখনই পাঠালাম, একটা অল ডে টিকিট পাঠাচ্ছি, তুমি যদি পারো ওটা একবার দেখিয়ে দাও। তখন দেখতে চেয়েছি আমি একবার পাঠালাম। সেটা হচ্ছে, এটা খুবই পুরনো একটা অল ডে টিকিট, 1922 সালের একটা অল ডে টিকিট, না 1929 সালের। আহ, সেই একটা টিকিটেই পুরোটা। তবে স্যার আমি জানেন তো হাওড়ার আলাদাভাবে হাওড়া সেকশনের অল ডে টিকিট দেখিনি, অল ডে টিকিট পুরোটাই না, কলকাতার আমিও অঞ্চলেই দেখিনি। দেখেছিলাম। হ্যাঁ, হুম। আর 1928 মানে তখন তো হাওড়া কলকাতা কানেকশন হয়নি, তাহলে না সম্ভবত হয়নি। এটা কলকাতারই অল। হ্যাঁ, কলকাতারই টিকিট, একজন দেখতে চেয়েছে বলে মানে যেহেতু প্রশ্নটা করেছে, এই ধরনের এটা খুবই রেয়ার একটা টিকিট। এটা হ্যাঁ, আনার সেই সময়কার একটা অল ডে টিকিট। আমার কাছে বোধহয় আছে 1 টাকার বা 60 পয়সার এইরকম, যদি আমি রেখে থাকি অলরেডি টিকিট হয়তো থাকতেও পারে। এটা কিন্তু হাওড়ার না, এটা কিন্তু হাওড়া হাওড়া সেকশনটা আলাদা না। হ্যাঁ, এটা না, একটা এটা প্রশ্ন ক্যালকাটা ট্রাম। মানে হ্যাঁ, এটা ক্যালকাটা ট্রাম, হাওড়া সেকশন লেখা থাকতো হাওড়ার টিকিট হলে। এটা একটা আবার হুম, প্রশ্ন, হুম। আমার ভাবনাও ছিল যে অল ডে টিকিটে কি হাওড়াতেও আসা যেত। কিন্তু হাওড়া আসতে গেলে মানে গঙ্গা পেরিয়ে এসে আবার সেই টিকিটে হাওড়া ঘোরা হ্যাঁ, যেত কি না, এটা খুব মৌলিক প্রশ্ন আর কি। মানে আফটার 42 সেটা যখন হাওড়া। হ্যাঁ বলো। না, মানে তুমি হ্যাঁ মানে ঠিকই বলেছো, আফটার, তখন গঙ্গা পেরিয়ে কেউ গিয়ে হাওড়াতে মনে হয় ওটা ছিল না, বোধ হয়। আমারও তাই মনে হয় যে ওটা শুধুমাত্র কলকাতা সেকশনেই চালানো হতো। হাওড়া সেকশনের হুম। ওই 1900, স্যার এটা বোধহয় একদম প্রথম লটেই না, হাওড়া সেকেন্ড লটেই হাওড়ার ট্রামটা চালু করা হয় 1907 ছয়ে এটা প্রপোজাল হয়, আর 7-8-এর মধ্যেই এটা পুরো কনস্ট্রাকশন করে হ্যাঁ, হ্যাঁ, নেওয়া হয়। তোমার এবং কলকাতায় ট্রাম ইলেকট্রিফাইড হয় শুরু হয় 1902 আর কমপ্লিট হয়ে যায় হ্যাঁ 1905-এ। তখন যা ছিল 5-6, হ্যাঁ হাওড়া 5-6 ট্রাম কমপ্লিট হয়ে যায়। 1908-এ। তার মানে একদম হুম। 2-1 বছরের মধ্যেই লাইন পেতে ওখানে গাড়ি চালানো শুরু হয়ে গেছে। সময় নষ্ট হয়নি। এবং এখন সার্ভিসটা অত্যন্ত মানে খুবই একটা ইম্পর্টেন্ট সার্ভিস ছিল সে সময়, একটা যানবাহনের এর খুব একটা ইম্পর্টেন্ট সার্ভিস ছিল হাওড়ায়। কেননা সেই সময় হুম, আলাদাভাবে হাওড়ায় বাসটাও খুব একটা চলতো না, হুম, খুবই সংখ্যায় কম। আর একটা জিনিস হুম, স্যার, এটা আমার মনে হয়েছে, এটা আমার চিন্তা ভাবনা যে রুট নাম্বার যেহেতু মানে বাসের রুট 50 দিয়ে চালু হয়। আচ্ছা, এইটা হচ্ছে স্যার বাকলান ব্রিজের ওপরে ওই কিছু খোবলা উঠে গেছিল সে সময়, ছবি হুম, তুলে রেখেছিলাম যে পুরোনো লাইন যেগুলো এখন কংক্রিটের তলায় চাপা পড়ে গেছে, সেই হুম। লাইনের কিছু ছবি, এই ছবিগুলো হচ্ছে সেই ছবি। এগুলি কি স্যার সবই 4.5 ওই যে গেজের সব লাইনস গুলো তো এগুলো? ওই কলকাতার ট্রামের যা গেজ ওই একই, ওটাকে স্ট্যান্ডার্ড গেজ বলে, 1435 মিলিমিটার, বেশ। মানে মিটার হ্যাঁ, এই গেজের যে এটা থেকে জল চওড়া। জমে। হ্যাঁ, হ্যাঁ।
এই যে কবলার স্টোন রয়েছে তার উপর দিয়ে ওখানে গাড়ি চলতো। সেই কবলার এর ওপর স্টোনস গুলো দিয়ে দেওয়া ঢালাই হতো রাস্তা এই হয়েছে। সাউন্ডের জন্য না? এই কবলার স্টোন গুলো হচ্ছে খুব শক্ত, এর উপর দিয়ে তোমার ভারী লরি বা গাড়ি গেলে এগুলো ইউজুয়ালি ড্যামেজ হয় না। ওই জন্য আচ্ছা। কলকাতায় স্ট্র্যান্ড রোডেতে কবলার স্টোন দেওয়া থাকে। আর হুম। এখানেও দেওয়া হয়েছে, হাওড়া তো ইন্ডাস্ট্রিয়াল টাউন, ওখান দিয়ে ভারী গাড়ি তো যেতই। তা কবলার স্টোন পেতে তার উপর পিচ দিয়ে দিত, আবার পিচটা উঠে গেলে তখন কবলার স্টোন গুলো দেখা যেত। হুম। এইটা হচ্ছে এইটা কলকাতার হচ্ছে ট্রামের, এটা কলকাতার ট্রামের এটা লুক ঠিক এইরকমই। ওধারে ছিল হাওড়ার, একই রকম। না, এটা এই যে হাওড়া শেড দেয়া, টার্মিনাস। মানে হাওড়ার জন্য এটা হাওড়া, কলকাতার ট্রামে। হ্যাঁ 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 হ্যাঁ, হাওড়ার জন্য কলকাতা ট্রাম। হাওড়ায় যে যখন এটা ওই লুপটা হ্যাঁ নিত সেই হ্যাঁ। সময়কার হুম। সিস্টেম এটা। আর তোমার হাওড়ার শিবপুরের যে গাড়িগুলো সেটার জন্য অলমোস্ট এইরকমই ছিল, দুটো লাইন ছিল না, একটা ছিল। আর এই যে শেডের কথা বললাম না, যেখানে লোকেরা দাঁড়াতে পারতো, বৃষ্টিতে ভিজবে না, এই এই শেড গুলো এটা হাওড়াতেও ছিল। মানে হাওড়ার লাইনেও ঠিক এরকমই ছিল, লোকেরা দাঁড়াতো, ট্রাম আসতো, তারপরে যেখানে যাবেন তিনি উঠে পড়তেন ট্রাম। স্যার একজন জিজ্ঞেস বেশ। করেছেন যে হাওড়ায় কি কখনো হ্যাঁ। ট্রাম ধর্মঘট হয়েছে? তখন আমি ছোট, তার আমার জ্ঞান তো আমি সেরকম কিছু শুনিনি। কর্মী অসন্তোষ হয়েছিল একমাত্র যখন ট্রাম উঠে যাবে, মানে বন্ধ করে দেবে সেই সময়তে। আদারওয়াইজ আমি ওই কখনো লাস্ট ট্রামের ধর্মঘট। হাওড়ায় আলাদা করে ট্রাম ধর্মঘট হয়েছে বলে এরম কোনো ইনফরমেশন সত্যি পাইনি, কিন্তু ওই শেষ দিকে তবে যখন চলে যাবে তখন অসন্তোষটা উঠে যাওয়ার না, একটা বিরুদ্ধে হচ্ছে যে ট্রাম। কলকাতার ট্রামে যখন ধর্মঘট হতো তখন তো বিভিন্ন কারণে তো ট্রাম ধর্মঘট হয়েছে, মানে প্রি ইন্ডিপেন্ডেন্স যুগে। তখন নিশ্চয়ই হাওড়াতেও হতো আমার ধারণা, কিন্তু হ্যাঁ মানে আলাদাভাবে ট্রাম ওনারা কোনো। হ্যাঁ হাওড়া সেকশনে আলাদাভাবে হয়েছে কিনা সেটা এখন অবধি কোনো ইনফরমেশন ছিল না। নেই। তবে ট্রাম সার্ভিসটা খুবই ইন্টারেস্টিং সার্ভিস ছিল সেই সময়। একদম প্রথম দিকের এটা একটা সার্ভিস, শহর কেন্দ্রিক একটা সার্ভিস। শহরের লোকেরা কলকাতা যাওয়ার জন্য এই সার্ভিসটা খুবই অ্যাভেল করতেন। তা ঠিকই আছে, সেটা 1907 থেকে 1972 অব্দি তো স্যার, না এটা সালে পুরোটা 72 এরকম। 71-72 এই অবধি চলে আসলে সার্ভিসটা সেই সময় ছিল। এখন এই চার চাকার এই ট্রাম এখন বোধহয় কলকাতায়ও আর নেই, পুরোটাই বোধহয় না, অ্যাবলিশড হয়ে স্ক্র্যাপড হয়ে গেছে। এটাকে বোধহয় ওই ওই ছবিতে বলা যায় একটু পাওয়া কথা যায় আছে আর কয়েকটা ওয়াটারিং আছে। ওয়াটারিং ট্রাম। এই চার ওয়াটারিং পাঁচখানা। ট্রামটা হাওড়ায়। আচ্ছা স্যার, এই ওয়াটারিং ট্রামটা এগুলো কি হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পরেই হাওড়া স্টেশনে আসে, নাকি এগুলো তার আগে থেকেই হাওড়া স্টেশনে ছিল? না, হাওড়া স্টেশনের সঙ্গে ওয়াটারিং কারের কোনো সম্পর্ক নেই। মানে ওয়াটারিং কার হচ্ছে আমি দেখেছি ট্যাঙ্কে ওই জল কতগুলো ভরে। ওয়াটারিং ট্রাম ওখানে রাখা থাকতো। ও সেটা বিভিন্ন কারণে মনে হয় এমপ্লয়ীদের পানীয় জলের সাপ্লাইও ওখান থেকে দিত, মানে যখন সেই খুব ওয়াটারিং ভালো। ট্রামের বেসিক সেই ওয়াটারিং ট্রামের বেসিক ব্যাপারটা ছিল যে ওই লাইনের উপরে জল দেওয়া, তো যাতে লাইনগুলো হ্যাঁ এক্সপ্যান্ড করে ডিসলোকেশন না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরমে অনেক যাতে সময় খুব বলা হয় যে এই ওয়াটারিং ট্রাম নাকি রাস্তা ধুতো। তা রাস্তা ধোয়ার থেকেও আমার মনে হয় যে যেহেতু কবলার স্টোনের ওপরে এই লাইনগুলো চালু করা হতো এবং পরবর্তীকালে গরমে লাইন এক্সপ্যান্ড করে যাওয়ার পরে ওয়াটার না দিলে এটা ডিসলোকেশন হয়ে যাওয়ার চান্স থাকতো। নিশ্চয়ই হ্যাঁ। হাওড়া রুটেও এই ওয়াটারিং ট্রাম ওয়াটার জল দিয়ে এটাকে একটা করতো।
হ্যাঁ, হাওড়াতেও নিশ্চয়ই ছিল। ওগুলো তো একটা তো হাওড়া ওয়াটারিং কার HWC মোনাপুকুরে এখনো আছে, লেখাই আছে HWC। তা আচ্ছা। রুট লেন্থ হিসেবে হাওড়া তো ছোট, হয়তো একটা কি দুটো হয়তো ছিল। আর তুমি যেটা বলছো হুম এটা ঠিক, যে মানে রাস্তা ধোয়া নয়, ট্র্যাকটাকে ঠান্ডা রাখার জন্য, যাতে প্রচন্ড গরমে ওই এক্সপ্যান্ড না করে, সেই জন্য ওয়াটারিং কার গুলো ব্যবহার হয়। হুম। আর হয়তো কোনো জায়গায় এটা নিয়ে একজন সে এমপ্লয়ীদের লিখেছে যে পানীয় হয়তো হতো। ওয়াটারিং ট্রাম হাওড়াতে একটাই ছিল, RS4, যেটা এখন হ্যাঁ, নাম হয়ে হাওড়া ডাব্লিউ HWC হাওড়া ওয়াটারিং কার হয়ে গেছে। রাজাবাজারে থাকে এখন। ওইগুলো চার নাই চাকার। স্যার, ওটা বললেন। হুম। আর এটা ওই যে বলাকা বলছো না, যেটা লাক্সারি ট্রাম 4 চাকার, ওইটাও একটা ওই ওয়াটারিং কারই ছিল। আচ্ছা। ওয়াটারিং কার থেকে উপরে স্ট্রাকচারটা পুরো ফেলে দিয়ে হুম। তখন ওই ডিলাক্স কারটা তৈরি করলো। ওই আচ্ছা। এখন কলকাতা একমাত্র 4 চাকার অকেশনেতে তুমি ভাড়া করতে পারো, বা কোনো কোনো সময়তে ওটা রাস্তায় নামানো। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, শিবপুরের ট্রাম লাইন কি হাওড়া ময়দান চত্বর দিয়ে চলাচল করতো, নাকি তেনকল ঘাটের দিক থেকে শিবপুরে যেত? হ্যাঁ, সেক্ষেত্রে মাটি হ্যাঁ, রেলের হ্যাঁ। সাথে ক্রসিং করাটা স্বাভাবিক। এবং যখন ওটাই ওই আলোচনা। হাওড়া মেট্রো জন্য এক্সক্যাভেশন হয়েছিল, তখন ওখান থেকে ট্রামের লাইন বেরিয়েছিল, মানে ভেরি রিসেন্টলি। হুম। ওটা হাওড়া ময়দান দিয়ে যেত একদম পাশ দিয়ে। তারপর একটা বঙ্গবাসী সিনেমা আছে বোধহয়, তাই না? ওই হ্যাঁ। তার পাশ দিয়ে ওইখান দিয়ে যেত। তো স্যার, আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টা আলোচনা করে ফেললাম। অনেক অনেক প্রশ্ন, হুম। অনেকেরই অনেক প্রশ্ন এসেছে দেখলাম, এবং অনেকেই নস্টালজিক হয়ে গেছে। এবং একজন তো দাবিও তুলেছে যে একটা মাস পিটিশন হোক, আবার হাওড়ায় নবান্ন টু কলকাতায় একটা ট্রাম চালু হোক। হ্যাঁ, ফিরে আসুক সবাই বলছে। তো এটাই আমাদের এই যে আলোচনাটা হলো, আবার সবাই নতুন করে ট্রামের ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছে এবং আলোচনা করছে। এটাই এটাই আমাদের গ্রুপের হ্যাঁ, ব্যাপারটা কি, বৈশিষ্ট্য। হাওড়ায় তো এই ট্রাম সিস্টেমটা একদম হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমার বসার কথাই না, হুম। আমার জন্মাবার 6 বছর আগে ট্রাম বন্ধ হয়ে যায়। সুতরাং ফার্স্ট হ্যান্ড যারা এই এক্সপিরিয়েন্স, তারা যদি এই সঙ্গে থাকে, তা এখন ব্যাপারটা হচ্ছে এত মানুষ যাওয়া আসা করেছে, তাদের এত এক্সপিরিয়েন্স, এই সবগুলো আস্তে আস্তে নিশ্চয়ই ধরবো, আমাদের যতটা সম্ভব হয় সায়ন সবাই মিলিয়ে এই এক্সপিরিয়েন্স গুলো ধরে রাখাটা খুবই ইন্টারেস্টিং। আজকেও একটা একজন ছোট এই আলোচনা হলো, স্যারকে পেয়েছি। হ্যাঁ, একজন আমিও লিখেছে, বহুদিন বাদে। হুম, আমরা যারা 90-এর দশকে জন্মেছি তারা দেখতে পেলাম না, দেখুন না এই যে ট্রাম না মার্টিন রেল। একটা খুব জিনিস, ভালো হয় যদি পোর্টস রোড দিয়ে হ্যাঁ, নবান্ন পর্যন্ত চালু হয় আবার। আহ, একটা কথা এখানে উজ্জ্ব থেকে যাচ্ছে, যে একবার তো আমরা হ্যাঁ। হারিয়ে ফেলেছি, আমরা কি আবার আনতে পারি? তা হ্যাঁ। এইটা ভেবে আমি হাওড়াতে মাঝে মাঝে ঘোরাঘুরি করি, এমনি একাই যাই দেখতে। একটা তো মনে হয় যে আমি যখন ওই বাঁধাঘাট ওই রাস্তা দিয়ে যাই, যে সময় ট্রাম চলতো, লোকেরা কত হ্যাপিলি যাওয়া আসা করতো। এখন তো সবাই মারামারি করছে যে অটোতে উঠবে, কত ভাড়া নিয়ে লোকের অসন্তুষ্ট। তারপরে এই করোনার হ্যাঁ, পর তো ভাড়া অসম্ভব বেড়ে গেছে, বেড়ে লোকেদের গেছে, ঠিক। অসুবিধা হয়। এখন ট্রাম লাইন ওখানে পাতা যায়, এবং যেসব জায়গায় ওয়ান ওয়ে আছে সেটাতে ধরুন আপনি সিঙ্গেল লাইন করলেন, বা যেভাবেই হোক এটা করা যায়, অসম্ভব কিছু না। খরচও বেশি কিছু না, ট্রামের খরচ মেট্রো বা এগুলোর তুলনায় অনেকই কম। পুরোটাই হুম। নির্ভর করছে আপনার পলিটিক্যাল উইলের উপর। হ্যাঁ, একদম। আপনার হাতে তো ক্ষমতা নেই, আপনি বলতে পারেন, রেকমেন্ড করতে পারেন, বুঝতে পারেন। এখন যাদের হাতে ক্ষমতা রয়েছে, পলিটিক্যাল পাওয়ার, তারা যদি অশিক্ষিত হয়, তাহলে তারা তো কখনো ট্রামের জন্য বলবে না। কারণ ট্রাম হচ্ছে একটা একটা সিভিলাইজড সিম্বল অফ সিভিলাইজড সোসাইটি। আপনি যদি এখন অটোকে এগুলো তো পলিটিক্যাল প্রায়োরিটি বিষয়। দেন, এবং হ্যাঁ, এগুলো সে পুরোপুরি, তাদের চিন্তাই করুক। আমরা তার ইতিহাস, মানে ট্রাম ট্রামের চলবে ইতিহাস কি এবং বাস চলবে, এটা যানবাহনের। তো এক্সপার্টদের ওপিনিয়ন। টাকা আসছে, ব্ল্যাক মানি বা ঘুষ দেওয়া হচ্ছে, এই সবগুলো যদি আপনার এজেন্ডা হয়, তাহলে সেখানে ট্রাম্পকে আনাটা মুশকিল। কারণ ট্রাম্প থেকে চুরি বা ঘুষ খাওয়া, এগুলো সম্ভাবনাটা খুব কম। ট্রাম্প বাই নেচার এমন কিন্তু ভাবে মানে প্রোটেক্টেড যে এখান সৌন্দর্যায়নের থেকে। দিক দিয়েও যদি মানে ভাবা যায় যে সৌন্দর্য, একটা হ্যাঁ, সুন্দর অবশ্যই। শহর,
সেখানেও কিন্তু যদি একটা মানে শহরের উপর দিয়ে একটা ট্রাম চলে যায়, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস জানো তো, যদি কোনো মানে শহরে তুমি ট্রাম লাইন পাতো, সেটা ইন্ডিকেট করে যে দ্য কনফিডেন্স অফ দ্য অথরিটি অন দ্যাট প্লেস। আর যদি তুমি ট্রাম লাইন বা রেল লাইন তুলে দাও, তার মানে বোঝা যাচ্ছে যে ইট ইজ এ নেগেটিভ ইমপ্রেশন, যে এইটা একটা ডেড সিটি, এটার কোনো ফিউচার নেই। ফলে এই যে সৌন্দর্যায়নের কথা বলছি, এটা তো রয়েছেই, ইন অ্যাডিশন এটা একটা মিনিং ক্যারি করে যে এই শহরটা হচ্ছে প্রোগ্রেসিভ এবং এখানে লোকে আরো ইনভেস্ট করবে, কোয়ালিটি অফ লিভিং ইজ হাই, ইত্যাদি ইত্যাদি। সুতরাং শুধু ফোর্সর রোড নয়, তুমি যদি আরো যে সমস্ত, হাওড়ায় তো আরো তো রাস্তা আছে ভালো ভালো, সেখান দিয়ে যদি তুমি বুদ্ধি খাটিয়ে ট্রাম লাইন করো, লোকে উঠবে না এরকম তো নয়, সেগুলো প্রফিটেবলও বটে এবং ভেরি অ্যাট্রাকটিভ। লোকেরা আবার একটা পুরোনো ভেরি কি বলবো স্টেবিলাইজড লাইফ ওখানে ফিরে পাবে। এখন তো আমরা সবাই কম্পিট করছি, এতগুলো গাড়ি, গাড়ি পার্কিং নিয়ে ঝগড়া মারামারি, সবাই হর্ন বাজাচ্ছে, নয়েজ পলিউশন। তখন তো হাওড়া নিস্তব্ধ ছিল। আর তখন কি হাওড়াতে বনেদি লোক, শিক্ষিত লোক বা পয়সাওয়ালা লোক ছিল না? তারা কি সেই রকম জায়গায় যদি তুমি চলে যেতে চাও গুড কোয়ালিটি অফ পাবলিক ট্রান্সপোর্ট, তাহলে হাওড়ার উন্নতি হবে। আর না হলে এখন যেরকম চলছে ওইরকম চলবে, খারাপের দিকে যাবে। কলকাতাতেও তো একই অবস্থা, কলকাতাও তো ট্রাম প্রায় তুলে দেওয়ার অবস্থায় চলে এলো, দুটো রুট বাকি পড়ে আছে। হ্যাঁ, একই, মানে কলকাতার হাওড়া ওদিক থেকে কোনো তফাৎ নেই। হাওড়াতে যেটা 71-72 সালে হয়েছে, কলকাতায় 2022 হচ্ছে। জিনিসটা একটু পিছিয়ে গেছে। এখন কলকাতার ট্রামের যে অবস্থা, মানে শুধু এক্সিস্ট অন পেপার। এখানে তো সব, যাই হোক স্যার, আমরা তো মোটামুটি প্রায় 1 ঘন্টা আলোচনা করে ফেললাম। এখনো অনেক কিছুই আমাদের আলোচনায় রয়েছে। আমরা স্যার আলোচনাটা এবার আমাদের থামাতে হবে, কারণ 1 ঘন্টা হয়ে গেছে। আমরা অনেক কিছুই জানতে পারলাম, আর অনেক অনেক নতুন তথ্য এলো আমাদের কাছে, এবং অনেকেই পুরোনো দিনে ফিরে গেলেন। জানি আরো এটা নিয়ে আরো আমাদের আড্ডা চলতে পারে, এবং অবশ্যই আমরা আবার একদিন আড্ডা দেব এই ট্রাম নিয়ে, এবং সেই সমস্ত মানুষজনের কথা শুনবো যারা আপনার মতো ট্রাম চড়েছে, যারা ট্রামে চড়ে তাদের অভিজ্ঞতা কিরকম হয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। যাই হোক, তো আমরা এতক্ষণ ধরে সৌভিকদা এবং দেবাশিস বাবুর যে আলোচনা সেটা শুনলাম, এবং হাওড়ার ট্রাম একটা ঐতিহ্য যেটা এখন হারিয়ে গেছে, সেটাকে আবার একবার নতুন করে ঝালিয়ে নিলাম। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যারা যারা এতক্ষণ দেখলেন এবং কমেন্ট করলেন, এবং প্রশ্নের উত্তর আশা করি আমরা অনেকটাই দিতে পেরেছি, এবং অনেক ইনফরমেশনও কমেন্ট বক্সে এসেছে দেখতে পাচ্ছি, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব গ্রুপের মধ্যে। তো যাই হোক, দেবাশিস বাবুকে অশেষ ধন্যবাদ, আপনি আমাদেরকে এতটা সময় দিলেন। আর সৌভিকদাকে তো অবশ্যই ধন্যবাদ, সৌভিকদার সংগ্রহে থাকা ছবিগুলো আমরা দেখলাম। তো আমরা দুজনকেই, দুই ট্রাম বিশেষজ্ঞকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার। ঠিক আছে।